এখানে আমাদের সাধারণ শ্রমিক ভাইরা আছে 700 টাকা 800 টাকা 900 1000 দিরহাম বেতনের চাকরি করে, আপনার 1800 2000 2500 টাকা আপ ডাউন টিকিট নেয়। বাস্তবায়নের সত্য কথা, টিকিটের জন্য পয়সা জমাইতে 6 মাস 7 মাস লাগে। এটা দুঃখে অনেকজনের বিবি আরেকবার লোক চলে যায়। নর্মালি 10 দিনের ভিতরে পাকিস্তানি ইন্ডিয়ানের পাসপোর্ট চলে আসে। আমাদের ইমার্জেন্সি 500 টাকা 400 টাকা নেয়, ইমার্জেন্সি পাসপোর্ট 10 দিনও আসে না। আমরা এখানে সার্টিফিকেট দিয়ে কোম্পানি থেকে এই দেশে থেকে অ্যাপ্রুভাল নিয়ে একটা ভিসা বের করি। এটা আমাদের অ্যাটেস্টেশন করানোর জন্য কনসুলেটে যেতে হয়, কিন্তু যাওয়ার পরে ওখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমাদের কাছে চাওয়া হয়। এটাকে কিভাবে সহজীকরণ করা হয় বা করানো যায়, যে আমরা তো এখানে ডকুমেন্ট দিয়ে এই দেশের গভর্নমেন্ট আমাদেরকে ভিসাটা দিয়েছে, তা আমাদের ওখানে শুধুমাত্র একটি অ্যাটেস্টেশনের প্রয়োজন। সেকেন্ড যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো আমার এয়ারপোর্টে একটা হয়রানির সৃষ্টি হয়। আমাদের বেশি টাকা ছাড়তে হয় এইখানে, মনে করেন আহলিয়া এক্সচেঞ্জ, আনসারি এক্সচেঞ্জ, ওইখানের যখন চার্জটা চলে আসে 30 টাকা 20 টাকা 15 টাকা। পাকিস্তানিরা টাকা যখন ছাড়ে তখন চার্জটা লাগে না, তারা ফ্রি টাকাটা ছাড়তে পারে, তাহলে আমাদের এত টাকা লাগে কেন? দুবাই কনসুলেটের যে সদস্যবৃন্দ বা যে কর্মচারীবৃন্দ আছেন সবার বিহেভিয়ার অ্যান্ড সবার সাথে যেরকম আমাদের সাথে ব্যবহার করা হয়, তার জন্য স্যার আমরা একদমই সন্তুষ্ট নয়। আমাদের সাথে অনেক খারাপ ধরনের ব্যবহার করা হয়, যা অনেক হ্যারাসমেন্ট হতে হয় আমাদেরকে এখানে। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতির শারজার হলরুমে কনসাল জেনারেলের সঙ্গে মতবিনিময় সভায় উঠে আসে এমন নানা সমস্যার কথা। শুধু কি সমস্যা, কনসাল জেনারেলের কাছে দাবির ঝুলি নিয়েও হাজির হয়েছেন দুবাই প্রবাসীদের কেউ কেউ। ভাষাগত একটা প্রবলেম আছে এখানে, সাধারণ শ্রমিক যারা আছে তাদের আরও বেশি প্রবলেম আছে। আমি 27 বছর এই দেশে, আমি কিন্তু এখনও সিলেটের ভাষা, আঞ্চলিক ভাষাটা এখনও বুঝি নাই পুরাটা। অনেক বন্ধুবান্ধব আছে, আমি সিলেটের বুঝি না, চিটাগাংয়ের বুঝি না, কিন্তু এই ভাষা সহজীকরণভাবে বোঝার জন্য আপনার যে হেল্প ডেস্ক আছে, এই হেল্প ডেস্কের লোকগুলা যারা সহজে ভাষাগুলো বুঝতে পারে, আপনাদের এই গ্রাহক সেবার লোকগুলো ওইভাবে রাখা উচিত যারা এই ভাষাগত প্রথমে তাদেরকে এই সমাধানটা দিতে পারবে। আমরা এখানে একটা ক্যাটাগরি বিভ্রাটে পড়ি পাসপোর্ট রিনিউর ক্ষেত্রে। এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, একটা 125 টাকা বা এখন এই পাসপোর্ট যেটা সেটা 205 টাকা নেওয়া হয়, আর অন্যটি সম্ভবত 400 সামথিং নেওয়া হয়। তো এটাকে কিভাবে ইকুয়ালাইজ করা যায়? এবং জনতা ব্যাংকের রেট হচ্ছে 33 টাকা 20 পয়সা, এবং ট্যাপ স্যান্ড আমাদের থেকে কোনো সার্ভিস নিচ্ছে না, মানে ইয়েটা, কিন্তু জনতা ব্যাংকে 10 টাকা বাস এটাই দিচ্ছে। এরপরও কেন এই বৈষম্য, কেন ওনারা সেম রেটটা দিতে পারতেছেন আমাদেরকে? সরকারি ব্যাংক, এটা থেকে তো আমরা আশা করছি যে আমাদেরকে ওনারা ভালো রেট দিবেন, এবং আমরা এটা বাংলাদেশ সরকারের থেকে বা সরকারি প্রতিষ্ঠান থেকে এটা আমাদের অবশ্যই আমাদের দাবি। রেমিটেক্সটা যে আমরা পাঠাই সেটার যে একটা ব্যাট চার্জ, এই চার্জটা ফ্রি করতে হবে। এবং দ্বিতীয়ত হলো যে ফ্লাইটের যে টিকিটের যে দামটা, টিকিটটা আমরা এখন বহুত টাকা নিচ্ছে, ঠিক আছে, টিকিটের টাকাটা এখন বহুত নিতেছে। যেখানে টিকিটের দাম ছিল 30 থেকে 40 হাজার টাকা, এখানে হয়ে গেছে 80,000 টাকা, ঠিক আছে, সেটা কমাতে হবে। কিছু সমস্যার সমাধানে এসেছে তাৎক্ষণিক পরামর্শ, কিছু ক্ষেত্রে মিলেছে আশ্বাস। এই ক্যাটাগরির মধ্যে আছে ব্যবসায়ী, বিনিয়োগকারী, অংশীদার, ব্যবস্থাপক, সেলস বা মার্কেটিং এক্সিকিউটিভ, হিসাবরক্ষক, অ্যাকাউন্টিং স্টাফ, সুপারভাইজার, পেশাজীবী এবং চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, পরামর্শক ইত্যাদি। তো এদের জন্য ফিটা একটু বেশি। এখন আমরা যেটা লক্ষ্য করি, আমাদের অনেক প্রবাসী ভাই তারা ভিসা ট্রান্সফার করার কারণে বা ভিসার কারণে সাধারণ শ্রমিক, কিন্তু তারা একটু হাই পেশায় ভিসাটা হয়তো ট্রান্সফার করেছেন। তো সেই সমস্ত ক্ষেত্রে তারা একটু সমস্যায় পড়েন, আমাদেরকে কাছে এসে বলেন যে আমরা তো আসলে কম বেতনে চাকরি করি, কিন্তু আমরা পেশাটা বিভিন্ন কারণে আমাদের পেশাটা চেঞ্জ করতে হয়েছে। তো আমাদের মাননীয় কনসাল জেনারেল মহোদয়, যেহেতু এই ফিটা সরকার কর্তৃক নির্ধারিত, তো কনসাল জেনারেল মহোদয় এটা বিষয়টা নিয়ে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে বা যারা নির্ধারণ করেন তাদের সাথে আপনাদের আবেদন নিয়ে আলাপ আলোচনা করবে। সেবা নিতে এসেও আপনাদের হয়তো অনেক প্রত্যাশা থাকে, আমরা সবগুলো প্রত্যাশা মেটাতে পারি না। আমরা চেষ্টা করছি সেই জায়গাগুলোকে কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। অতি সম্প্রতি আমরা আমাদের কনসুলেটের ভেতরে একটি আপনাদের জন্য একটি হেল্প ডেস্ক আমরা স্থাপন করেছি। আপনারা চাইলেই যখন কনসুলেটে এসে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু আপনারা সেই হেল্প ডেস্ক থেকে
আপনারা প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারেন। আপনারা এনআইডির জন্য অ্যাপ্লাই করেছেন বা আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের আসলে স্ট্যাটাসটা কী, বা আপনারা একটা এনআইডি করবেন বা পাসপোর্ট করবেন, আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে করতে হবে বা কিভাবে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এই জায়গাগুলোর জন্য আমরা যেটা করছি যে যাতে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু আমরা রেখেছি। আমাদের এখন একটি নাম্বার আছে যেটা প্রত্যেক কর্মদিবসে আপনারা সেই নাম্বারে রিচ করতে পারেন। আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আপনারা টেক্সট করে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেও যদি আপনারা মেসেঞ্জারে যদি আপনাদের কোনো কোয়েরিজ বা কোনো তথ্য জানার থাকে সেই জায়গাটাও কিন্তু আপনারা মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের মেসেজ দিতে পারেন। এবং আমি আপনাদেরকে বলছি আমরা চেষ্টা করছি যে এক কর্মদিবসের ভেতরে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এবং আমাদের সামাজিক উন্নয়নের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় এখানে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আপনারা সবাই বোঝেন যে জিনিসটা। আমি শুধু দুটো কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। একটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলেও, একটু অনেক ক্ষেত্রে একটু কম রেট হলেও আপনারা যাতে বৈধ যে চ্যানেল আছে বৈধ চ্যানেলের মাধ্যমে যাতে আপনারা রেমিটেন্সটা দেশে পাঠাতে পারেন। বৈধ চ্যানেল মানে এই নাই যে এখন আপনাদেরকে সবসময় ব্যাংকে গিয়ে করতে হবে, এটা অনলাইনেও করতে পারেন। অর্থনীতির জন্য অর্থ পাচার একটি কত বড় সমস্যা। এখন আপনারা যদি এই টাকাগুলো বৈধ পথে না পাঠান তাহলে আপনারা যদি হুন্ডি বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করেন আসলে সেগুলো অর্থ পাচারে সহযোগিতা করে। যোগাযোগের ক্ষেত্রে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের সক্রিয় করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল। এতে অংশ নেন 200-র বেশি প্রবাসী বাংলাদেশি। উপস্থিত ছিলেন রেমিটেন্স আহরণের নিযুক্ত প্রতিনিধিও। এ সময় প্রবাসীদের ব্যাংক ও কনসুলেটের সেবা সহজীকরণের আশ্বাস দেন কনসাল জেনারেল ও ব্যাংক সংশ্লিষ্টরা। আমাদের যে কোনো পাসপোর্ট বা ভিসার ব্যাপারে আমাদের যাইতে হয় দুবাই, আমরা তো থাকি শারজাতে, যে কোনো সমস্যার সমাধান করতে আমাদের যাইতে হয় দুবাই। তো দুবাই যেতে আমাদের একদিন ছুটি করতে হয়, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের আশেপাশে পাই। সবারই একটা সমস্যা যেটা সাধারণ প্রবাসীদের বেশি হয় সেটা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সি। এই প্রুফ অফ রেসিডেন্সিটা দেওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব না। যারা এক রুমে 5 জন 7 জন বা শেয়ার্ড অ্যাকোমোডেশন আছে তাদের কিন্তু না ইলেকট্রিসিটি বিল পায় না হাউস এগ্রিমেন্ট পায়। এই ক্ষেত্রে ট্যাপট্যাপসেন কতটুকু এটাকে সহজ করতে পারে যাতে করে সবাই এই বেনিফিটটা নিতে পারে। অনেক মহিলা কর্মী আছে দুবাইতে, অনেকে অফিসিয়াল জব করে, অনেকে বাসা বাড়িতে কাজ করে, আবার অনেকে দেখা যায় ভিজিট বিষয়ে আসে, যার মাধ্যমে আসে সে পাসপোর্টটি আটকে রেখে তাদেরকে নানা রকমের খারাপ কাজে বা বাধ্য করে। তো তাদের ক্ষেত্রে আসলে কনসুলেট কী ধরনের সেবা দিতে পারে বা দিয়ে থাকে এটা আসলে আমাদের জানা নাই। অথবা তাদের জন্য একটা উইমেন্স হেল্প ডেস্ক করা যায় কিনা, তারা তাদের কমপ্লেনগুলো আপনাদের কাছে সহজে পৌঁছাইতে পারে। ভিসার যে জটিলতার যে কথাটা আমরা বলে থাকি আসলে সেটা দুই দেশের সরকারের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সংযুক্ত আরব আমিরাতের যে দূতাবাস, তারা প্রতিনিয়ত এটা কাজ করে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমার দিক থেকে আমি যেটা করেছি আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা, যে আমি আসার পরে অন্তত 2 জন বেশ আমি বলবো উচ্চপদস্থ দুবাই গভর্নমেন্টের সরকারের উচ্চপদস্থ 2 জন কর্মকর্তার সাথে আমি দেখা করেছি যারা এই ভিসা ইস্যুটা দেখাশোনা করেন। আরও জানান দুবাইয়ের বসবাসরত বাংলাদেশিদের ই পাসপোর্ট দেওয়া হবে। বিশ্বব্যাপী মেশিন রিডেবল পাসপোর্ট MRP এর গ্রহণযোগ্যতা কমায় প্রবাসীদের ই পাসপোর্টের জন্য আবেদনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ সরকারই আসলে ধীরে ধীরে MRPটা ফেজ আউট করবে, সুতরাং আমি বরঞ্চ আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ই পাসপোর্টের দিকে বেশি চলে যান। এটার মেয়াদও অনেক বেশি, একবার ফি দিয়ে দেন আপনার 10 বছরের জন্য কিন্তু আর পাসপোর্ট করতে হবে না। সুতরাং MRPটা আসলে ধীরে ধীরে এটা একটু পুরাতন টেকনোলজি হয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে ধীরে ধীরে সরে আসছি। মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের সংশোধনের দাবি জানান আমিরাত প্রবাসীরা। আর প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে স্ব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান কনসাল জেনারেল। একই সঙ্গে প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয়ের পরামর্শ দেন তিনি। চেষ্টা করবেন একটু করে সঞ্চয় করার জন্য, এখানে যাতে আপনারা অন্য কোনো কাজে আপনাদের যে কষ্টার্জিত যে অর্থটা সেটাকে অপচয় করবেন না। আপনারা একটু একটু করে সঞ্চয় করে চেষ্টা করবেন সেই সঞ্চয়টা দিয়ে দেশে হোক বা অন্য কোনো জায়গা হোক একটা বিনিয়োগ করতে। কারণ যখন আপনি এখান থেকে কাজ শেষ করে দেশে যাবেন তখন যদি আপনার একটা ছোট্ট বিনিয়োগ থাকে, সেই বিনিয়োগটা কিন্তু আপনি যখন দেশে ফেরত যাবেন তখন কিন্তু সেটা আপনাকে অনেক উপকার করবে।